সাইবার নিরাপত্তা সংক্রান্ত নতুন অধ্যাদেশ 2025-এর খসড়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা মানুষের স্বাধীনতা এবং নিরাপত্তাকে আরও সুরক্ষিত করবে। বুধবার রাজধানীর আইসিটি বিভাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আইসিটি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়াটি প্রথমে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে তৈরি করা হয়েছিল। এরপর এই খসড়া টিআইবি, গণমাধ্যম এবং নাগরিক সমাজের পর্যবেক্ষণের ভিত্তিতে পুনরায় সংশোধন করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে এই খসড়া উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে এবং তা বাস্তবায়ন হতে অন্তত 6 সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় আইসিটি বিভাগে পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমেদ জানান, সাইবার বুলিংয়ের মতো বিতর্কিত ধারাগুলো এখন আর অধ্যাদেশে রাখা হয়নি। গণমাধ্যমে এ বিষয়ে প্রচুর সমালোচনা এবং মতামত এসেছে, যা বিবেচনায় নেওয়া হয়েছে বলে তিনি জানান। এছাড়া অধ্যাদেশের খসড়ায় 9টি বিতর্কিত ধারা বাদ দেওয়া হয়েছে, ফলে সেগুলোর অধীনে থাকা প্রায় 90 থেকে 95% মামলা বাতিল হয়ে যাবে। ফয়েজ আহমেদ আরও বলেন, সঠিক রাজনৈতিক পরিবেশ এবং সভ্য সংস্কৃতি না থাকলে যেকোনো আইনের অপব্যবহার হতে পারে। তবে বর্তমান আইন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুরক্ষা দেবে এবং বর্তমান সরকার নিবর্তনমূলক কোনো আইন চায় না। এদিকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর মূল লক্ষ্য হচ্ছে জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং সাইবার আক্রমণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ। নতুন আইনের অধীনে অনলাইন নিরাপত্তা এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে জনগণের মতামত এবং মানবাধিকার রক্ষায় বিশেষ দৃষ্টি রাখা হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এটি দেশের সাইবার নিরাপত্তা কাঠামোকে একটি নতুন দিগন্তে নিয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া বিতর্কিত বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাইব্যুনালের সদস্যরা অভিযোগ করেছেন যে শেখ হাসিনা বিভিন্ন বিদেশি মঞ্চ থেকে বাংলাদেশের বিচার প্রক্রিয়া এবং মামলার সাক্ষীদের প্রতি উস্কানিমূলক বক্তব্য প্রদান করে আসছে, যা মামলার তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। একজন ট্রাইব্যুনাল সদস্য বলেন, শেখ হাসিনা বিদেশে বসে নানা ধরনের বক্তব্যের মাধ্যমে বিচার প্রক্রিয়া এবং সাক্ষীদের সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আমরা মনে করি এটি বিচার প্রক্রিয়ার বানচাল করার একটি অপচেষ্টা। তিনি আরও বলেন, গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে, কারণ এ ধরনের বক্তব্যের প্রচার ন্যায় বিচার নিশ্চিত করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সাক্ষীরা যদি ভয় পেয়ে যান, তবে সুষ্ঠু বিচার নিশ্চিত করা সম্ভব হবে না। এ বক্তব্যের মাধ্যমে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সকলের কাছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সহযোগিতা কামনা করেছে এবং গণমাধ্যম ও সাধারণ জনগণের কাছে কড়া সতর্কতা জানিয়েছেন। ট্রাইব্যুনাল সদস্যরা বলেন, শেখ হাসিনার বিদ্বেষমূলক বার্তাগুলি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার সুযোগ সৃষ্টি করতে পারে এবং সাক্ষীদের আতঙ্কিত করতে পারে। এছাড়া 5 ডিসেম্বর ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিদ্বেষমূলক বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই প্রকাশিত এসব বক্তব্যের অপসারণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল আরও জানিয়েছেন, এই ধরনের বক্তব্যের প্রচার শুধুমাত্র বিদ্বেষ ছড়াতে পারে এবং বিচার প্রক্রিয়া বা তদন্ত সংস্থার কাজকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে, যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। তারা সকলের সহযোগিতা কামনা করেছেন যেন সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হয়। নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমান আল মাসুদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। তিনি জানান, প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশন বর্তমানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আজ বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি মাসুদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, সেটি কাটিয়ে আমরা একটি সঠিক, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে আব্দুর রহমান আল মাসুদ জানান, দেশজুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী কাজ করছেন। তবে তিনি মন্তব্য করেন যে, বহু ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, যা মানুষের সেবা প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এজন্য তথ্য সংগ্রহকারীদের আরও দায়িত্বশীল এবং সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি ভুয়া ভোটারদের চিহ্নিত হলে প্রমাণ সাপেক্ষে তাদের নাম বাতিল করার আহ্বান জানান এবং সবাইকে সঠিক তথ্য প্রদান করার জন্য সহযোগিতা চেয়েছেন। এ সময় তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কাজ সুষ্ঠু ও সঠিকভাবে শেষ হলে নির্বাচন প্রক্রিয়া আরও সুষ্ঠু হবে। তিনি জানান, সঠিক ভোটার তালিকা তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এবং সকলের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সহ বরিশালের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদে আরও সচেতনতা তৈরি করতে কাজ করছে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা একে একে সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ 22 জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে বিএনপি এবং খেলাফত মজলিসের নেতারা 7 দফা সমঝোতায় পৌঁছেছেন। দুই দলের মধ্যে যৌথ সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৈঠকটি দীর্ঘ 1 ঘণ্টাব্যাপী ছিল, যেখানে দুদল একসাথে আন্দোলন এবং জাতীয় ঐক্য গঠনের বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, আমরা আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার সহ 7 দফায় একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করব। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য অর্জন ও জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করব। তিনি আরও বলেন, এটি জাতীয় ঐক্য গঠনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেহেতু কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী। আমাদের অবস্থান ঐক্যের পক্ষে, বিভাজনের পক্ষে নয়। জাতির স্বার্থে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমরা বিএনপির সঙ্গে আলোচনা করেছি এবং বিভিন্ন বিষয়ে একমত হয়েছি। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসির আজাদের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে বৈঠক করে। বৈঠকটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ খেলাফত মজলিস দীর্ঘদিন পর বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছে। আব্দুল কাদের জানান, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সাফল্য ধরে রাখতে তারা জাতীয় ঐক্য বজায় রাখার দিকে মনোনিবেশ করেছেন। কিছু রাজনৈতিক দলের বক্তব্য এবং কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করছি যা জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী। বৈঠকে খালেদা জিয়া ও তার দলের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পায়। দুই দল একমত হয় যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের ঐক্য বজায় রাখতে হবে, তবে এতে করে তারা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা সব দলকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছি। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী দলগুলোকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করব। নজরুল ইসলাম খান আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে সরকার গঠন হলে আন্দোলনকারী দলগুলোকে একসাথে নিয়ে জনগণের স্বার্থে কাজ করা হবে। এদিকে খেলাফত মজলিসের সাথে এই বৈঠকের পর জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও জাতীয় ঐক্য গঠন করতে একত্রিত হওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এক যৌথ ঘোষণা দেন, যাতে তারা ইসলামী দলগুলোর ঐক্য রাজনীতিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের এই ঐক্য নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য জাতীয় রাজনীতির নতুন একটি মাত্রা তৈরি করতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ ব্যাপারে সাংবাদিকদের জানান, এটি রাজনৈতিক একটি স্বাভাবিক প্রবণতা। এক সময় এক দল আরেক দলের বিরোধিতা ও সমালোচনা করলেও পরে তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। তিনি বলেন, এটা অস্বাভাবিক কিছু নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে যেখানে বিরোধী দল এক সময় একত্রিত হয়ে আন্দোলনে অংশ নিয়েছে। এই বৈঠক এবং তাতে গৃহীত সিদ্ধান্তগুলো দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পালাবদলের ইঙ্গিত দেয়। খেলাফত মজলিসের বিএনপির সাথে ঐক্য গঠনের সিদ্ধান্ত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির দিকে নতুন একটি নজর রাখার ইঙ্গিত দেয়।